সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছেন। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং লাইফে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা যারা পলিটেকনিকে ভর্তি হয়েছেন তারা বাসায় বসে বসে অনেকে অনেকভাবে সময়টাকে কাটাচ্ছেন, কারণ ইনস্টিটিউটে সরাসরি ক্লাস শুরু হতে এখনো প্রায় অনেকটা দেরি আছে। সবার উচিত ছুটির এই সময়টাকে অবহেলায় না কাটিয়ে নিজ নিজ ডিপার্টমেন্টের বই কিনে বাসায় বসে ট্রাই করা এবং কোনো একটি গাইডলাইনের সাহায্যে এই সমস্যাগুলোকে সমাধান করার চেষ্টা করা। তাহলে সবার থেকে আপনি এগিয়ে থাকবেন এবং সিলেবাস কমপ্লিট করতেও সহজ হবে। আপনারা হয়তো জানেন না, আমাদের এই ইউটিউব চ্যানেলটিতে প্রত্যেকটি সাবজেক্টের প্রথম থেকে শেষ পর্যন্ত সিলেবাস অনুযায়ী আমাদের সুন্দর এবং সুস্পষ্ট ক্লাস প্লেলিস্ট অনুসারে সাজানো রয়েছে। যদি ভালো রেজাল্ট করতে চান তাহলে সবার আগে এগিয়ে থাকতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে প্রত্যেকটি ভিডিও মনোযোগ সহকারে দেখতে থাকেন। আজকে আমাদের যে ক্লাসটি সাজানো হয়েছে সেটি হচ্ছে বেসিক ইলেকট্রিসিটি সাবজেক্টের প্রথম অধ্যায় ইলেকট্রিসিটি এবং এর প্রকৃতি নিয়ে। তাহলে চলুন আমাদের আলোচনা শুরু করা যাক। তো আমরা অনেকে জানি যে বিদ্যুৎ এবং কারেন্ট, মানে ইলেকট্রিসিটি এবং কারেন্ট দুইটা জিনিস একই, কিন্তু আমাদের বাস্তবিক ক্ষেত্রে যদি আমরা আলোচনা করতে চাই বা আমাদের ইঞ্জিনিয়ারিং সেক্টর যদি বুঝতে চাই, তাহলে এখানে আমরা দেখতে পারি যে কারেন্ট বিষয়টি আলাদা, ইলেকট্রিসিটি বিষয়টি আলাদা। তাহলে দেখেন এই ইলেকট্রিসিটি এবং কারেন্ট দুইটার ভিন্নতা এখানে কি কি আছে আমরা একটু দেখে নিই। বৈদ্যুতিক কারেন্ট বলতে বোঝায় পদার্থের পরমাণুর ক্ষুদ্রতম কণিকা ইলেকট্রন প্রবাহের হার। সহজে বলতে পারি ইলেকট্রন প্রবাহের হারকে কারেন্ট বলা হয়। আমাদের যে কোনো একটি পরিবাহী আছে, এই পরিবাহীটির মধ্য দিয়ে একক সময়ে কি পরিমাণ চার্জ, মানে এই যে কিউ বলতে বোঝানো হচ্ছে কি চার্জ, একক সময়ে যে পরিমাণ চার্জ প্রবাহিত হতে পারছে, এটার হারটা হচ্ছে কি কারেন্ট। ঠিক আছে, যেমন এই যেখানে আরেকটি স্লাইড দেখতে পাচ্ছি যে এটার ক্ষেত্রে একটি পরিবাহী, এই পরিবাহের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ চার্জ প্রবাহিত হতে পারতেছে সেটা হচ্ছে কি কারেন্ট। ঠিক আছে, আর এই কারেন্ট প্রবাহিত হওয়ার পর, যেমন এই যেখানে আমরা একটা স্লাইড দেখতে পাচ্ছি, একটি চিত্র দেখতে পাচ্ছি। তো এখানে দেওয়া আছে যে একটি তারের মধ্যে দিয়ে, অনেকগুলো তারের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে। তো এই কারেন্ট প্রবাহিত হওয়ার পর আমার নির্দিষ্ট একটা জায়গাতে আসতেছে। হ্যাঁ, ওই জায়গা থেকে আমরা যেটা ব্যবহার করতে পারতেছি সেটা হচ্ছে কি ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ। আমরা কিন্তু বাস্তবিক ক্ষেত্রে ইলেকট্রিসিটি দেখতে পারি না, তো এর জন্য আমরা এটাকে সংজ্ঞায়িত করতে পারি ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ এমন এক অদৃশ্য বল বা শক্তি যা তাপ, আলো, গতি, শক্তি, শব্দ ইত্যাদি উৎপন্ন করে বিভিন্ন বাস্তব কাজ সমাধান করে। তো এই কারেন্টটা প্রবাহিত হয়ে আমার একটা নির্দিষ্ট জায়গাতে আসলো, এই জায়গা থেকে আমরা কিন্তু ওই কারেন্টটাকে দেখতে পারতেছি না, তবে ওই কারেন্টকে ব্যবহার করে, ঠিক আছে, ওই কারেন্টকে ব্যবহার করে এই যে আমাদের ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ আমরা পাচ্ছি। তো এটা কিভাবে আমরা পেতে পারি? তো এই বিদ্যুৎকে সরাসরি আমরা দেখতে পারি না, তবে এটাকে আমাদের বিভিন্ন মাধ্যমে রূপান্তর করে আমরা এই ইলেকট্রিসিটিকে ব্যবহার করতে পারি। ঠিক আছে, যেমন এটাকে কোন কোন জায়গায় ব্যবহার করতে পারি, যেমন হিটিং হতে পারে, মানে তাপ উৎপন্ন করার জন্য আমরা হতে পারে, যেমন মাইক্রোওয়েভ ওভেন আছে বা আয়রন আছে অথবা রেফ্রিজারেটর আছে অথবা এয়ার কন্ডিশন আছে। তো এই বিদ্যুৎকে বা কারেন্টকে কিন্তু আমরা ব্যবহার করতে পারতেছি না, তবে কারেন্টকে রূপান্তর করে এই ইলেকট্রিসিটিকে আমরা বিভিন্ন মাধ্যমে ব্যবহার করতে পারি। ঠিক আছে, যেমন ওভেনের ক্ষেত্রে, আয়রনের ক্ষেত্রে, রেফ্রিজারেশন, এয়ার কন্ডিশনের ক্ষেত্রে, আমরা এটাকে ব্যবহার করতে পারি। আবার দেখতে পারি যে লাইট, ঠিক আছে, এই ইলেকট্রিসিটি থেকে আমরা লাইট ব্যবহার করতে পারি। তো এটা আমাদের বিভিন্ন ধরনের লাইট দেওয়া আছে, যেমন ইনক্যান্ডিসেন্ট লাইট, ল্যাম্প লাইট, ফ্ল্যাশ লাইট, ফ্লাড লাইট। ঠিক আছে, তাহলে এটা কোন শক্তিতে রূপান্তরিত হয়েছে? আলোক শক্তিতে। আর উপরে যেটা আছে হিটিং কয়েল, এটা হচ্ছে কি তাপ শক্তিতে রূপান্তরিত হয়েছে। তাহলে আবার দেখতে পাচ্ছি যে কমিউনিকেশন, তো এই ইলেকট্রিসিটিকে আমরা কমিউনিকেশনে রূপান্তর করতে পারি, যেমন এটা টিভি ব্যবহার করতে পারি, রেডিও ব্যবহার করতে পারি, পোর্টেবল ফোন ব্যবহার করতে পারি, কম্পিউটারের ব্যবহার করতে পারি। আবার যদি দেখতে চাই এটাকে মোশন অর পাওয়ার, মানে ঘূর্ণন গতি বা বিভিন্ন গতিতে আমরা এটাকে তৈরি করে রূপান্তর করে ব্যবহার করতে পারি, যেমন মোটরের ক্ষেত্রে ব্যবহার করতে পারি, কারের ক্ষেত্রে ব্যবহার করতে পারি, ব্লেন্ডারের ক্ষেত্রে ব্যবহার করতে পারি, ড্রিলের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। তাহলে এখান থেকে আমরা যে জিনিসটি বুঝতে পারলাম যে ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ যেটা, এটা বাস্তবিক ক্ষেত্রে আমরা দেখতে পারি না, তবে এটাকে বিভিন্ন শক্তিতে রূপান্তর করতে পারি, এটা বিভিন্ন ক্ষেত্রে রূপান্তর করে আমরা এটাকে বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারি। ঠিক আছে, আচ্ছা। তো তারপরে স্লাইডে আমরা দেখতে পাচ্ছি যে প্রকারভেদের উপর ভিত্তি করে বিদ্যুৎ দুই প্রকার। ঠিক আছে, এই বিদ্যুৎকে দুইটি ভাগে ভাগ করা হয়ে থাকে, একটি হচ্ছে স্থির বিদ্যুৎ, অন্যটি হচ্ছে চলবিদ্যুৎ। তো স্থির বিদ্যুৎকে বলা হচ্ছে স্ট্যাটিক ইলেকট্রিসিটি, আর চলবিদ্যুৎকে বলা হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটি। ঠিক আছে, তো দেখুন প্রথমে আমরা জেনে নিই যে স্থির বিদ্যুৎ বলতে আমরা কি বুঝি।
আমরা এই স্থির থেকে একটা জিনিস বুঝতে পারতেছি যে এটা কি থাকবে, যে জায়গায় উৎপন্ন হবে সে জায়গায় থাকবে, বা এটা নির্দিষ্ট জায়গাতেই থাকবে। তো এটাকে সংজ্ঞায়িত করা হয়েছে এভাবে, যে বিদ্যুৎ উৎপন্ন স্থান হতে চলাচল করতে পারে না বরং উৎপন্ন স্থানেই স্থির থেকে যায়, তাকে স্থির বিদ্যুৎ বলা হয়। যেমন যেমন ক্যাপাসিটরের প্লেটে সঞ্চিত চার্জ ঘর্ষণে উৎপন্ন চার্জ। যেমন আমরা এটাকে সহজে বলতে পারি যে আপনার যে জায়গাতে উৎপন্ন হয় এই বিদ্যুৎটা, যে জায়গাতে উৎপন্ন হবে সেই জায়গাতে থাকবে। তো আপনি মনে করেন আপনার হাতে একটা বেলুন আছে, এই বেলুনটাকে উলের কাপড়, ঠিক আছে, একটি কাপড়ে আপনি ঘষলেন, ঘষা দেওয়ার পর এটাকে যদি ছোট ছোট কাগজের টুকরা যদি এর কাছাকাছি নিয়ে আসেন, তাহলে দেখা যাবে যে ওই বেলুনটা এটাকে আংশিক ভাবে মানে সাময়িক সময়ের জন্য এটাকে আকর্ষণ করে তার গায়ে নিয়ে নিচ্ছে। তাহলে এইখানে যে বিদ্যুৎটা উৎপন্ন হয়, ঠিক আছে, এই বিদ্যুৎটা হচ্ছে কি স্থির বিদ্যুৎ। কেন? চাইলেও আমরা এই বিদ্যুৎটাকে অন্য কোনো ক্ষেত্রে ব্যবহার করতে পারবো না, শুধুমাত্র ওই যে নির্দিষ্ট স্থানে উৎপন্ন হয়েছে ওই নির্দিষ্ট স্থানে এটাকে সাময়িকভাবে ব্যবহার করা সম্ভব। তো তারপর আপনি আবার দেখতে পারেন, তো এটাকে যদি অন্য একটি পশমি কাপড়ে যদি আপনি এই বেলুনটাকে ঘষেন, ঘষা দেওয়ার পর দেখতে পারবেন যেটাকে চুলের কাছাকাছি নিয়ে আসলে অথবা হাতের যে লোম আছে লোমের কাছাকাছি নিয়ে আসলে দেখবেন যে আপনি এটাকে এই বেলুন ওই লোমকে অথবা চুলকে কি করতেছে, আকর্ষণ করতেছে। ঠিক আছে, এই যে উৎপন্ন যে চার্জটা, এই চার্জটা হচ্ছে কি স্থির বিদ্যুৎ। আপনারা আরো উদাহরণ দেখতে চাইলে দেখতে পারেন যে যদি আপনার মাথায় চিরুনি দিয়ে অনেকক্ষণ যদি আপনি আঁচড়াতে থাকেন, আঁচড়ানোর পর যে কোনো ছোট ছোট টুকরা করে যদি আপনি কাগজ নেন, এই কাগজের কাছাকাছি নিলে ওই চিরুনি ওই কাগজগুলোকে আকর্ষণ করে দিবে। ঠিক আছে, কিন্তু আমরা এই বিদ্যুৎকে চাইলে কিন্তু অন্য কোনো ক্ষেত্রে ব্যবহার করতে পারবো না। তো এর জন্য বলা হচ্ছে যে যে বিদ্যুৎ উৎপন্ন স্থান হতে চলাচল করতে পারে না বরং উৎপন্ন স্থানে স্থির থেকে যায়, তাকে স্থির বিদ্যুৎ বলা হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপর হচ্ছে যে জলবিদ্যুৎ। এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে এটা চলাচল করতে পারবে। তো যে বিদ্যুৎ এক স্থান হতে অন্য স্থানে বা অন্য জায়গায় চলাচল করতে পারে তাকে জলবিদ্যুৎ বলা হয়। তো যেমন আমরা সাধারণ ক্ষেত্রে যে বিদ্যুৎ দেখে থাকি এটা হচ্ছে কি জলবিদ্যুৎ। ঠিক আছে, এই জলবিদ্যুৎ এক জায়গা থেকে অন্য জায়গায় আমরা স্থানান্তর করতে পারি কিভাবে? যেমন আমাদের যেখানে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে জেনারেশন, ওই জেনারেশন থেকে আমরা এটাকে ট্রান্সমিশন এর মাধ্যমে পরবর্তীতে ডিস্ট্রিবিউশন করে আমাদের বিভিন্ন জায়গাতে ব্যবহার করতে পারতেছি। এই জলবিদ্যুৎ হচ্ছে দুই প্রকার, একটি হচ্ছে এসি কারেন্ট আর একটি হচ্ছে ডিসি কারেন্ট। তো এসি কারেন্টের পূর্ণরূপ হচ্ছে অল্টারনেটিং কারেন্ট আর ডিসি কারেন্টের পূর্ণরূপ হচ্ছে ডিরেক্ট কারেন্ট। ঠিক আছে, এই অল্টারনেটিং এবং ডিরেক্ট কারেন্টের বিস্তারিত আমরা এখন দেখি। তো সময়ের সাথে যে কারেন্টের মান ও দিক কোনোটি পরিবর্তন হয় না তাকে ডিসি কারেন্ট বলা হয়। এই যেখানে আমরা একটি স্লাইড দেখতে পাচ্ছি যে এখানে ডিরেক্ট কারেন্ট লেখা আছে, এটা হচ্ছে এটা আর এটা কিন্তু আমরা সময় এবং দিক কোনো কিছু পরিবর্তন হচ্ছে না। ঠিক আছে, নির্দিষ্ট একটি দিকে এটা প্রবাহিত হবে। যেমন এখানে একটি পরিবাহী দেওয়া আছে, যেখানে দেখতে পাচ্ছি ডিরেক্ট কারেন্ট, একটি পরিবাহী দেওয়া আছে, এই পরিবাহীতে আমরা দেখতে পাচ্ছি যে যদি এগুলোকে আমরা ইলেকট্রন বিবেচনা করে থাকি তাহলে এই দিক থেকে ইলেকট্রন গুলো নির্দিষ্ট একটি দিকে প্রবাহিত হচ্ছে। তো এই নির্দিষ্ট দিকে যদি প্রবাহিত হয় তাহলে সেটি হচ্ছে কি ডিসি কারেন্ট। আবার পরবর্তীতে দেখতে পাচ্ছি পরিবর্তনশীল কারেন্ট বা এসি কারেন্ট, এই অল্টারনেটিং কারেন্টকে বলা হচ্ছে পরিবর্তনশীল কারেন্ট। পরিবর্তনশীল এই জন্যই যে সময়ের সাথে যে কারেন্টের মান ও দিক উভয়ই পরিবর্তন হয় তাকে এসি কারেন্ট বলা হয়। এই যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এটার এসি কারেন্টের দিকে এই মান, একটা মান সর্বোচ্চ হয়ে গেছে, আবার জিরো হয়ে যাচ্ছে, আবার শূন্য হয়ে যাচ্ছে, আবার শূন্য মাধ্যমে ফিরে আসতেছে। এর মানে হচ্ছে যে এটা মান এবং দিক দুইটিই পরিবর্তন করতেছে। তো এটা যদি মান এবং দিক, যদি কারেন্টের মান এবং দিক পরিবর্তন হয় তাহলে সেটা হচ্ছে কি এসি কারেন্ট। তো এখানে আমরা দেখতে পাচ্ছি বাস্তবিক ভাবে যেমনটা হয়। তো যে কোনো একটি পরিবাহী আছে, এই পরিবাহীর মধ্য দিয়ে যখন ইলেকট্রন গুলো এলো পাতারি মানে একবার এদিকে আবার ওদিকে যে কোনো ভাবে যে কোনো দিকেই ছুটতে পারে। তো যদি এই মান এবং দিক যদি দুইটা পরিবর্তন হয় তাহলে সেটা হবে কি এসি কারেন্ট। ঠিক আছে, তাহলে আমাদের বাস্তবিক ভাবে যে আমরা বাসাবাড়িতে ব্যবহার করে থাকি এই ব্যবহারকৃত যে বিদ্যুৎ এটি হচ্ছে কি এসি, এবং ব্যাটারি বা যে কোনো জায়গায় সঞ্চিত চার্জ যেটা হচ্ছে সঞ্চয় করা যায়, যেমন মোবাইলের ব্যাটারি, সৌরবিদ্যুতের ব্যাটারি বা গাড়ির ব্যাটারি, অথবা যে কোনো জায়গাতে যদি আমরা সঞ্চয় করতে পারি সেটা হচ্ছে ডিসি। এবং আমাদের বাসা বাড়িতে যে কারেন্টের ব্যবহার করে থাকি বা ইন্ডাস্ট্রি কলকারখানা যে সাধারণভাবে আমরা যে দেখি যে এইভাবে এই যেভাবে যে তারের মাধ্যমে লাইন টেনে নেওয়া হয় সেটা হচ্ছে কি এসি কারেন্ট। ঠিক আছে, আমি মনে হয় যে এসি এবং ডিসি দুইটা কারেন্টের মানে আমরা পার্থক্যটা বুঝতে পেরেছি। তাহলে এখন দেখেন যে বিদ্যুৎ প্রবাহের প্রভাব, মানে একটা জায়গাতে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে বা বিদ্যুৎ যে প্রবাহিত হবে, এই বিদ্যুৎ প্রবাহিত হলে কি কি ধরনের এখান থেকে প্রভাব আসতে পারে। এক নম্বরে হচ্ছে যে তাপীয় প্রভাব। তাপীয় প্রভাব বলতে কি বুঝি? যখন কোনো পরিবাহের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হওয়ার সময়
পদার্থের মধ্যকার কিছু বাধার সৃষ্টি হয়, যার ফলে ঘর্ষণের মাধ্যমে তাপ উৎপন্ন হয়। এখানে বিদ্যুৎ শক্তি তাপ শক্তিতে উৎপন্ন হয়। ঠিক আছে, যেমন বৈদ্যুতিক বাতি, ইস্ত্রি, হিটার। তো মনে করেন আমাদের বাসা বাড়িতে বা যে কোনো জায়গাতে একটা কি আছে, বৈদ্যুতিক হিটার আছে। এই যেখানে দেখতে পাচ্ছি বৈদ্যুতিক হিটারের কয়েল, আমরা নিচে যে অংশটা থাকে, এইটার মধ্য দিয়ে যখন বিদ্যুৎ প্রবাহিত হয়, বিদ্যুৎ প্রবাহিত হওয়ার সময় এটার উচ্চ রেজিস্ট্যান্স থাকে। এই যে পরিবাহী পদার্থটা থাকে, এটা কি থাকে, উচ্চ রেজিস্ট্যান্স। উচ্চ রেজিস্ট্যান্স মানে হচ্ছে কি, উচ্চ বাধা। রেজিস্ট্যান্স মানে হচ্ছে কি, বাধা। যদি আপনার হাতের তালুতে যদি আপনি নর্মাল করে ঘষা দেন, তাহলে দেখা যাবে কি এখানে তাপ কম উৎপন্ন হয়। তো আবার যদি দুই হাতকে একটু শক্ত করে ধরে যদি ঘন ঘন ভাবে, মানে খুব দ্রুত ভাবে যদি আপনি হাতের ঘষা দিতে থাকেন, তাহলে দেখা যাবে কি এটা বাধাও বেশি, উৎপন্ন তাপও বেশি। তো সেক্ষেত্রে এই বিদ্যুতের ক্ষেত্রে, এই বিদ্যুৎ যখন প্রবাহিত হয় কোনো পদার্থের মধ্য দিয়ে, তখন উচ্চ রেজিস্ট্যান্সের কারণে এখানে কি উৎপন্ন হয়, তাপ উৎপন্ন হয়। তো আবার আমরা দেখতে পারি যে বৈদ্যুতিক হিটার আছে, তো অথবা বৈদ্যুতিক ইস্ত্রি আছে। এই ইস্ত্রিটার মধ্য দিয়ে যখন বিদ্যুৎ প্রবাহিত হয়, তখন এটার মধ্যকার উচ্চ মানে কয়েলের উচ্চ রেজিস্ট্যান্সের কারণে, মানে উচ্চ বাধার কারণে, মানে যখন এটার মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে, তখন কি হবে, অনেক পরিমাণ বাধার সৃষ্টি হবে। তো বাধার যদি সৃষ্টি হয়, তখন কি তৈরি হবে, তাপ তৈরি হবে। এই তাপ তৈরি হওয়ার কারণে আমরা এটাকে ব্যবহার করতে পারতেছি। ঠিক আছে। তো তাহলে এই বিদ্যুৎকে ব্যবহার করে যদি এটাকে তাপ উৎপন্ন হয়, তাহলে সেটা হবে কি ধরনের প্রভাব, তাপীয় প্রভাব। এই যেখানে আমরা আগে স্লাইডে দেখে এসেছি যে হিটিং কয়েল বা হিটিং ইলেকট্রিসিটিকে আমরা বৈদ্যুতিক ভাবে রূপান্তর করে এটাকে ব্যবহার করতে পারি। তারপরে যে অংশটি আছে সেটা হচ্ছে চুম্বকীয় প্রভাব। তো চুম্বকীয় প্রভাব বলতে আমরা কি বুঝি? এই বিদ্যুৎকে ব্যবহার করে যদি কোনো চুম্বক ফ্লাক্সের তৈরি হয়। ঠিক আছে, যেমন এখানে লেখা আছে পরিবাহীর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহের সময় পরিবাহীর চারদিকে চুম্বক ফ্লাক্সের সৃষ্টি হয়। এখানে বিদ্যুৎ শক্তি চুম্বক শক্তিতে রূপান্তরিত হয়। যেমন মোটর, বৈদ্যুতিক ঘন্টা, বৈদ্যুতিক চুম্বক। তো মনে করেন আপনার হাতে যে কোনো একটা চুম্বক আছে। ঠিক আছে, এই চুম্বকটাকে যদি সাধারণভাবে আপনি খেয়াল করেন, দুইটি চুম্বক আপনার দুইটা হাতে আছে। এখন যদি নট নট দুইটাকে যদি আপনি কাছাকাছি নিয়ে আসেন, তাহলে সমধর্মী চার্জ, এই এন 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 এবং এন দুইটা হচ্ছে কি সমধর্মী। সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করবে এবং বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে এখানে এন, এখানে এস, মানে নর্থ সাউথ, এরা বিপরীত ভাবে এদেরকে আকর্ষণ করবে। তবে এই এন, এই এন কখনোই আকর্ষণ করবে না, কেননা আমরা জানি সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে থাকে। তাহলে যদি কোনো বৈদ্যুতিক ঘন্টা অথবা বৈদ্যুতিক চুম্বক অথবা মোটরের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত করা হয়, তখন এই বিদ্যুৎ শক্তি চুম্বক শক্তিতে রূপান্তর হয়ে যায়। তাহলে এই প্রভাবটা কি ধরনের প্রভাব? চুম্বকীয় প্রভাব। তারপরে বিশেষ একটি অংশ, সেটা হচ্ছে রাসায়নিক প্রভাব। এই জিনিসটা আমরা অনেকেই গুলিয়ে ফেলি। তো রাসায়নিক প্রভাব বলতে আমরা কি বুঝি? এসিড মিশ্রিত পানির মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলে তরলের রাসায়নিক বিশ্লেষণ হয়। এখানে বিদ্যুৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। যেমন লিড অ্যাসিড, ব্যাটারি। তো মনে করেন আমাদের যে কোনো একটা রাসায়নিক পদার্থ আছে বা এসিড মিশ্রিত পানি আছে। তো এসিড মিশ্রিত পানির মধ্য দিয়ে যখন আমরা বিদ্যুৎ প্রবাহিত করব, তখন এটা বিশ্লেষিত হয়ে যাবে। যেমন এই যেখানে আছে কি হাইড্রোজেন এবং অক্সিজেন, দুইটা বিশ্লেষিত হয়ে কি হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। আলাদা হয়ে এটা ব্যবহার করতে পারবো। তো এর জন্য যেমন আমরা চার্জ করে থাকি, যেমন বৈদ্যুতিক ব্যাটারি চার্জ করে থাকি এসিড মিশ্রিত পানি। তো এই যে চার্জ হওয়ার প্রক্রিয়া, এটা আমরা যে চার্জ করি, এই চার্জ হওয়ার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা হচ্ছে কি রাসায়নিক প্রভাবের কারণে রাসায়নিক ভাবে বিশ্লেষিত হয়ে এই ব্যাটারি বা সবকিছু চার্জ হয়ে থাকে। আশা করি খুবই ভালোভাবে বুঝতে পেরেছেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে দেখবো যে একটি অ্যাটম বা পরমাণুর গঠন প্রণালী, এটা কিভাবে গঠিত হয়ে থাকে এবং এটার অভ্যন্তরীণ এবং বাহ্যিক গঠন। তারপর দেখবো কিছু পরমাণুর পারমাণবিক গঠন, মানে এই যে মৌলগুলো আছে, এই মৌলগুলোর নাম এবং মৌলগুলো কিভাবে আমরা সহজে সংক্ষিপ্তে সহজ ট্রিক্সে মনে রাখতে পারি সেই বিষয়। এবং পরবর্তীতে থাকবে যে কিছু পরমাণুর পারমাণবিক গঠন, মানে এটার পারমাণবিক ভাবে এটা কিভাবে গঠিত হয়েছে, সেই গঠন প্রণালী সম্বন্ধে আমরা বিস্তারিত জানবো। তারপর আমাদের কিছু হোমওয়ার্ক থাকবে যে এই এটা শেখার পর কিভাবে আমাদের হোমওয়ার্ক কিভাবে করবে এটা শিখিয়ে দেওয়া হবে। তারপর হচ্ছে কারেন্ট ভোল্টেজ রেজিস্ট্যান্সের সংজ্ঞা এবং এর বিস্তারিত আলোচনা আছে, এই আলোচনা। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। আমাদের নেক্সট ভিডিও পেতে সবাই সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখুন, যেন পরবর্তীতে প্রথম ভিডিও ভিউয়ার আপনি হতে পারেন। তো এই বলে আজকের ক্লাস এখানে সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম।